আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আসলে একটা পর্যালোচনা করি, চলেন সবাই একসাথে করি। আমাদের আসলে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আমাদের কারোর সাথে বিরোধিতা নাই। আওয়ামী লীগের এগেনস্টে আমরা কেন? কারণ হচ্ছে আওয়ামী লীগ শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষার জন্য আমার দেশে রাজনীতি করছে। আর বিএনপির কথা, বিএনপির যেই আসলে এটা আমি করছি কি জন্য, বিএনপির যে 31 দফা, 31 দফা আমার যতটুকু জ্ঞান, আমি আবার বলি, আমার যতটুকু জ্ঞান আছে তার আলোকে একটা সামান্য পর্যালোচনা। এটা যদি কেউ দুঃখ পেয়ে থাকেন তাহলে সরি, এবং কেউ যদি মনে করেন এটাকে কোনো দলীয় পারপাস সার্ভ করার জন্য অথবা বিএনপির পারপাস সার্ভ করার জন্য করছি অথবা জামাতের পারপাস সার্ভ করার জন্য করছি, আপনি ভুলের জগতে আছেন। আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই। আমি শুধুমাত্র বাংলাদেশের মানুষের পক্ষে যেটা যাই শুধু সেটাই বলবো, কারণ আমি বাংলাদেশের কোনো রাজনীতিবিদ না। চলুন আমরা আলোচনা করি আমাদের বিএনপি, আমাদের পছন্দের দল, যেটা হচ্ছে বাংলাদেশ বিএনপি। এরাও আমাদের পছন্দের দল, যেহেতু এরা সার্ভ করছে। আপনি বলতে পারেন বাংলাদেশ বিএনপির অনেক অনেক খারাপ কাজ থাকতে পারে, আমি অস্বীকার করছি না, অনেক খারাপ কাজ থাকতে পারে, আওয়ামী লীগেরও খারাপ কাজ থাকতে পারে, কিন্তু তারা আমাদের দেশকে ভালো মতোই সার্ভ করছে। আমাদের দেশের যেহেতু তারা ফিউচারেও, আপনি যেভাবেই বলেন না কেন, বিএনপি ক্ষমতায় আসবে। সে যেইভাবেই, যেই পীর সাহেব অথবা কোনো আলেম উলামা, আমরা রেসপেক্ট করছি আলেম উলামা সবাই যেভাবে বলছেন, এভাবে না, বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসবে, বিরোধী দল কি হবে এটাই হচ্ছে আলোচনার বিষয়। ঠিক আছে, এটা আমরা মানি। সেজন্য আমরা দেখতে চাচ্ছি আমাদের যেই দলটা ক্ষমতায় আসবে সেই দলটা আমাদের জন্য কি করছে, কি করবে, এটাই আমরা। কারণ তারা এখনো ক্ষমতায় আসেনি। তারা যদি এখন থেকেই ভালো পলিসি নেয়, শুধু সেই কারণেই আমার এই উপস্থাপনাটা, শুধু সেই কারণেই, যাতে বিএনপি তার আলো তার যেই নীতি নির্ধারণী পর্যায়ের এই বিষয়গুলা নিয়ে একটু আলোচনা করে সমাধান করে। চলেন আমরা আলোচনা করি। প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এই জন্য অব্যাহত আলোচনা, মতামত ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী একটি একটি নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাতে হবে। এটা হচ্ছে বিএনপির প্রথম ধাপ, প্রথম আর কি, প্রথম 31 দফার প্রথম দফা। চলেন আমরা 31 দফার প্রথম দফা নিয়ে একটু, আমরা যারা আছি সবাই একটা আলোচনা করি। 31 দফার প্রথম দফার কি কি সমস্যা হতে পারে। দেখেন, এখানে বলা আছে জাতীয়তাবাদ। আমি সব বিষয় নিয়ে আলোচনা করব, চলেন আমরা আলোচনায় যাই। দেখুন, এটা শুধুমাত্র, আমি আবার রিপিট করছি, এটা শুধুমাত্র আমার একক চিন্তা ভাবনা, একক মানে একক ধারণা থেকেই আমি এই বিষয়গুলা বলছি। বিষয়টা হচ্ছে মত ও পথের সমন্বয় বাস্তবায়নের। মত, একটা মত থাকবে এবং পথের জন্য সমন্বয় করা, এটা হচ্ছে আসলে চ্যালেঞ্জের বিষয়। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতিক ও সামাজিক বিভিন্ন পথ ও গভীরভাবে মতবিরোধ থাকে এমন একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, যেখানে বিভিন্ন মত থাকে। যেমন আওয়ামী লীগ এক প্রকারের মত বিশ্বাস করে, তারা শেখ মুজিবকে তাদের ধর্ম মনে করে। অন্যদিকে হেফাজত ইসলাম একভাবে বিশ্বাস করে, জামাত ইসলাম একভাবে বিশ্বাস করে, জাতীয়তাবাদী জাতীয় পার্টি একভাবে বিশ্বাস করে, সমাজতান্ত্রিক দলগুলো একভাবে বিশ্বাস করে। এই সব মতকে, সব পথকে আপনি একভাবে দেখানোর জন্য একটা প্রস্তাবনা উপস্থাপন করছেন, এটা প্রায় অসম্ভব। এটা আসলে, এটা এটা করলে হবে কি, আপনি একপাক্ষিক মতামত, আপনার যে মতামত এটা অন্যের ঘাড়ে চাপাই দেওয়ার জন্য। যেমন মনে করেন এক্স ওয়াই জেড, এই তিনজন মানুষ আপনার জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করে না। তারা, আপনি যখন বলবেন আপনার ওই আদর্শেই পরে বিশ্বাস করতে হবে, এটা বৈষম্যহীন হয় না। তো বিষয়গুলা আবার আপনারা রিভিউ করার ট্রাই করবেন। অস্পষ্ট সামাজিক ধারণা, আপনি বলছেন এখানে একটি নতুন ধারার সামাজিক চুক্তি করতে হবে, কিন্তু কেবলমাত্র এটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুনির্দিষ্ট কিভাবে করবেন, সামাজিক চুক্তি কিভাবে করবেন, কার সাথে কার চুক্তি হবে। রাষ্ট্র আমাকে, আমার সাথে চুক্তি হবে। যেমন আমি কাজ করি, আমি এখানে ট্যাক্স দিই, সরকার আমাকে নিরাপত্তা দেবে, আমার স্বাস্থ্যের নিরাপত্তা, আমার অর্থের নিরাপত্তা, আমার জীবনযাপনের নিরাপত্তা, আমার বাসস্থানের নিরাপত্তা, আমার শিক্ষা নিরাপত্তা, এইগুলা সবকিছু দেবে। এর সাথে সরকারের সাথে জনগণের একটা চুক্তি হয়। আপনি কার সাথে কি চুক্তি করবেন এবং সেটা
কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে এই বিষয়ে সম্পূর্ণ অস্পষ্ট। তৃতীয়ত হচ্ছে প্রতিহিংসার রাজনীতির বাস্তবতা। আপনারা যারা এটা বলছেন, এটা করছেন, আসলে শুনতে অনেক মধুর মনে হয়। কিন্তু দেখেন বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসা একটি মানে রাজনৈতিক ব্যাধিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকে যেই প্রতিহিংসার শিকড় এমনভাবে গেড়ে গেছে, যেখানে আপনি আসলে ওইভাবে কিছু করতে পারবেন না। আপনি সম্ভব না। এখানে এখান থেকে বের হয়ে আসতে হলে আপনাকে কি করতে হবে? নৈতিক সংস্কার করতে হবে। সেটা হচ্ছে ২-১ দিনে ২-৫ বছরে আসলে ওইভাবে সম্ভব না। আইনগত সংস্কার করতে হবে। শুধুমাত্র নৈতিক এবং আইনগত সংস্কার, এর বাদে আরো অনেক সামাজিক কাঠামো সংস্কার, সবকিছু সংস্কার করার পরেই আপনি এরকম একটা কাজ করতে পারবেন। কিন্তু এটা শুধু আলোচনার মাধ্যমেই করবেন। এটা আসলে সম্ভব কিনা আমি জানি না। মানে চতুর্থত বিষয় হচ্ছে জাতীয়তাবাদের ঝুঁকি। বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তি কথাটি আসলে এভাবে ভুলভাবে বারবার ব্যাখ্যা করে এটার উপরে অতিরিক্ত জোর দেওয়ার ফলে হয় কি, একটা সমাজে অনেক প্রকারের মানুষ থাকে। যেমন যেমন মনে করেন জার্মানিতে থেকে আমরা জার্মানিতে এক প্রকারের সংখ্যালঘু। কিন্তু আমরা এই সংখ্যালঘু হিসাবে আমরা কল্পনা করতে পারি না। কল্পনা করি না, কল্পনা করা লাগে না। কারণ কি? রাষ্ট্র ওইভাবে কাঠামোগতভাবে ওইভাবে সম্পূর্ণ জার্মান, একদম ফুল মানে নাকশি, এই টাইপের মেন্টালিটি না। আপনার জাতীয়তাবাদ সবাই বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করবে। এই ধারণ এটা সবাই বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করে, সবাই বাংলাদেশী। কিন্তু আপনার যেই জাতীয়তাবাদ, ওই ধারণাই সবাই বিশ্বাস করতে হবে। এটা কি আসলেও পারবেন কিনা? বাংলাদেশের 100% মানুষ জাতীয়তাবাদে বিশ্বাস করবে। ইসলামিক, যেখানে বাংলাদেশের অনেক বড় একটা শক্তি, ইসলামিক শক্তি আছে, অন্যান্য শক্তি আছে, ভারতের এজেন্ট দল আছে অনেক প্রকারের। তো সেখানে জাতীয়তাবাদের একটা ঝুঁকি তো আছেই। তারপরে সমন্বয় ও উদ্যোগের অনুপস্থিতি। দেখেন বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন প্রকার মত অনেক প্রকারের বিষয় আছে। এখানে শুধুমাত্র অনেক প্রকারের সিদ্ধান্ত শেখ হাসিনা সরকারও নিয়েছিল। দেখেন শেখ হাসিনা সরকারের যেই ভিশন 2020 ছিল, সেখানের ১ নম্বর দফা ছিল মানে জনগণের ক্ষমতা জনগণের হাতে পৌঁছানো। মানে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন করা। সেটা ১ নম্বর দফা ছিল। ১ম দফা। সেই ১ম দফা কি আসলে বাস্তবায়ন করছে? নাকি কি করছে? আপনারা সবাই দেখছেন। ১৬ বছর পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন হয়নি। এটা কি আসলে এরকম অনেক কাজ করা শুনতে অনেক ভালো লাগে, শ্রুতিমধুর, এবং সেটা বাস্তবতার সাথে আসলে সাংঘর্ষিক। সেটা হচ্ছে বাস্তবতার সাথে ওইভাবে মেলে না। এইভাবে মিলানোর জন্য আমি যারা বিএনপির নেতৃস্থানীয় যারা আছেন, তারা একটু বিবেচনা করবেন। বিষয়গুলা আপনাদের মাথায় আসলে কিভাবে ঢুকাচ্ছে এটা খুবই, বিএনপিতে অনেক ভালো মানুষ আছে, অনেক বিজ্ঞ মানুষ আছে। তাদের সাথে আলোচনা না করে ৩১ দফা আসলে কারা দিল, কি কারণে দিল? অন্তর্ভুক্তিমূলক নীতি বাস্তবায়ন করা, এটা এটা আসলে ব্যর্থতায় পর্যবসিত হবে। যেমন বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলে যে অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়ন করতে গেলেই প্রায়শই তা প্রভাবশালী গোষ্ঠীর হাতে বন্দী হয়ে পড়ে। এই কারণে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব এখানে নিশ্চিত করা সম্ভব না। এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত ওপিনিয়ন। চলেন ২য় দফায় কি বলা আছে আমরা একটু দেখি। ২য় দফায় বলা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, মানে শেখ হাসিনা ভোটাধিকার সব ধ্বংস করে ফেলছে। এটা পুনঃপ্রতিষ্ঠা ও স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী ও আ সাংবিধানিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রণয়ন করা হবে। তো এই ব্যবস্থাটার সাথে আসলে আমি কিছুটা দ্বিমত করছি। সেটা শুধুমাত্র আমার ব্যক্তিগত ওপিনিয়ন একজন নাগরিক হিসাবে। বিচার বিভাগের নিরপেক্ষতার অভাব দেখা দেয়। দেখেন বিচার বিভাগে নিয়ে আমাদের অনেকের মহাপণ্ডিত মহাপণ্ডিতরা দেখেন বিচার বিভাগের সংস্কার নিয়ে আমরা অনেক কথা বলছে। কিন্তু আসলে কি কোন সংস্কার হয়েছে? এর জায়গায় বি, বির জায়গায় সি, ডির জায়গায় এভাবে সংস্কার হয় না। প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন কখনো ওইভাবে বিল্ড করা যায় না। এই যে আলু রিয়াজের মতো মাল দিয়ে বিচার বিভাগ সংস্কার, এইগুলা নির্বাচনকালীন সংস্কার, এইগুলা সম্ভব না ভাই। বিচার বিভাগ ভিন্ন জিনিস। দেখেন আপনি যেই তত্ত্বাবধায়ক সরকারের যেই প্রস্তাবনা করছেন, এটা পরিচালনা করতে গেলে তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম, বিচার বিভাগের এটা নিরপেক্ষতা, বিচার বিভাগ যে নিরপেক্ষ, সে যে কোনো দলের মতের
ইসের সবার ঊর্ধ্বে উঠে। দেখেন বিচারকরা কখনো সাধারণ মানুষের সাথে মেশে না। কারণ কি জানেন? তারা সাধারণ মানুষের থেকে প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষভাবে যাতে বিচার করতে পারে। কিন্তু বিচার বিভাগের আপনি যখন এইটাকে এই তত্ত্বাবধায়ক সরকারের রূপ দেওয়ার ট্রাই করবেন, তখন এর নিরপেক্ষতা নিয়ে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যেমন তত্ত্বাবধায়ক সরকারের এর বাস্তবায়ন কিভাবে হবে? এর নিরপেক্ষতার অনেক ক্ষেত্রেই আসলে প্রশ্নবিদ্ধ। এটা আপনি বলবেন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করবেন, কিন্তু আসলে এটা সম্ভব না। যেমন গণতন্ত্রের উপর দীর্ঘমেয়াদী একটা নেতিবাচক প্রভাব পড়ে। আপনি খুব আমি তত্ত্বাবধায়ক সরকারের এগেইনস্ট এ না। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার খুবই সাময়িক সময়ের জন্য ১ টা ২ টা টার্ম তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। এটার পক্ষে হ্যাঁ, ঠিক আছে। সেটা মানে আমরা কিছুটা কম্প্রোমাইজ করে বৃহত্তর বৃহত্তম স্বার্থে সংক্ষিপ্ত এটাকে আমরা কম্প্রোমাইজ করলাম কিছুটা। কিন্তু দীর্ঘমেয়াদী এর যে কি প্রভাব, এই যে যখন এটা আসলে তত্ত্বাবধায়ক সরকার এটা আসলে স্থায়ী কোনো সমাধান হতে পারে না। এটা আমাদেরকে আসলে প্রতিষ্ঠানকে কিভাবে আমাদের একটা প্রতিষ্ঠান বিল্ড আপ করা যায়, একটা প্রতিষ্ঠানকে কিভাবে মানে গণতন্ত্রের মানে দীর্ঘমেয়াদী যেমন ভারত সহ অন্যান্য দেশ আছে যারা সেখানে মানে মানে নির্বাচন কমিশন নিয়ে কেউ কখনো প্রশ্নবিদ্ধ করে না। কারণ জানে যে ওখানে দুর্নীতি করা মানে দুর্নীতি করা বা প্রভাব বিস্তার করা এরকম সম্ভাবনা খুবই কম। ভারতে অবশ্যই এখন মোদির কারণে অনেক প্রকার ঝামেলা হচ্ছে, সেটা স্বীকার করতে হবে। সেটা হচ্ছে মোদির ব্যর্থতা। মোদি ভারতের জন্য কলঙ্ক। মোদির ব্যর্থতার কারণে সমস্যা হচ্ছে। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এই ব্যবস্থা আসলে ওইভাবে দীর্ঘমেয়াদী হয় না। যারা শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের এই সংবিধানে এড করেই মহা খুশি, না, না, না এটা হয়ে গেছে। তারা আসলে গাধা, গরু, গবেট ছাড়া আমি আর কিছু বলব না। অবকাঠামোগত ব্যর্থতা থাকে। যেমন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালনা করার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক অবকাঠামো ও প্রশিক্ষণের অভাব রয়েছে। এর ফলে নির্বাচন প্রক্রিয়ায় অনেক সময় প্রশ্নবিদ্ধ ভোটারদের আস্থা নষ্ট হচ্ছে এবং রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকি। যখন দেখেন তত্ত্বাবধায়ক সরকার ধারণাটি যখন নিরপেক্ষভাবে একটা আপনি রাজনৈতিক প্রভাবমুক্তভাবে করবেন। কিন্তু ভাই আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিটা দল তার ক্ষমতার জন্য, ক্ষমতা ভাই অনেক বড় একটা নেশা। ক্ষমতার জন্য সে সেখানে হস্তক্ষেপ করবে। এই হস্তক্ষেপের বলে কিন্তু আপনার বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র এই তত্ত্বাবধায়ক সরকার নামক ভাইরাসটা এটা যখন বিচার বিভাগের সাথে কানেক্ট করবেন তখন বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে। সংবিধান আ সংবিধান সুরক্ষার জন্য আপনার সংবিধান ও গণতন্ত্র সুরক্ষার জন্য আসলে এই ধারণাটা খুবই, খুবই বাজে ধারণা হতে পারে। এটা আসলে আল্টিমেটলি আল্টিমেটলি ওইভাবে আমাদেরকে ভালো কিছু দেবে বলে আমার মনে হয় না। এবং জনগণের দেখেন এই সেই অবিচার, শেখ হাসিনার যে অবিচার হয় না? অতীতের যেই তত্ত্বাবধায়ক সরকারগুলা সময়ে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত এর নজির রয়েছে বিভিন্ন প্রকার বিতর্কিত সিদ্ধান্ত। যেমন মনে করেন যে খায়রুল হক সাহেব সহ যারা আছেন বিচার বিভাগে তারা বলছেন আমরা উম সা কি শপথবদ্ধ রাজনীতিবিদ। এটা কেন করছে জানেন? শুধুমাত্র পা চাটার জন্য। পা চেটে হাসিনার কাছ থেকে কিছু আদায় করার জন্য। যখন এই পথটা যতক্ষণ পর্যন্ত অফ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আসলে এইভাবে দেশ চলতে পারে না। এটা দীর্ঘমেয়াদী আবার তত্ত্বাবধায়ক সরকার আসবে, আবার হস্তক্ষেপ হবে। এভাবে কতকাল? ৫২ বছরে আমরা একটা ইনস্টিটিউশনকে বিল্ড করতে পারিনি। এর থেকে ব্যর্থতা কি আর কিছু হতে পারে? দেখেন আমি মানে এটা আমার খুব সামান্য একটা যে আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো সমাধানের দিকে যান, সেটা নির্বাচন কমিশনকে শক্তিশালী এবং প্রযুক্তি নির্ভর ও জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্থায়ী সমাধান এটা করা যেত। কিন্তু অস্থায়ীভাবে আবার তত্ত্বাবধায়ক মানে এটা হচ্ছে ঠিক আছে। কিন্তু আবার এই তত্ত্বাবধায়ক সরকার ধারণাটা আবার হচ্ছে আপনার সংবিধানের সাথে আপনি যেই সংবিধান রক্ষার জন্য ডক্টর ইউনূস এই যে বিপ্লব করে এসে শপথ নিলেন সংবিধান রক্ষা করবেন, সেটার সাথে সাংঘর্ষিক কিনা সেটাও কিন্তু বিবেচনার দাবি রাখে। ৩য় বিষয়ে বলছেন যে সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ আপনার যে মন্ত্রী থাকবে প্রধানমন্ত্রী মনে করেন তারেক রহমান এবং মন্ত্রী পরিষদ যারা আছে এদের কাজের একটা ভারসাম্য আনবে। তো দেখেন কাজের ভারসাম্য আনবে দেখেন শেখ হাসিনা সরকার যেভাবে দেশ চালাইছে ওইভাবে না। ওইটা দেশের কোনো মাপকাঠি ওইটা ধরে যদি আপনি সংশোধনী আনার ট্রাই করেন তো আপনি বোকার স্বর্গে আছেন। এটা কোনো সংশোধনী হতে পারে না। তো
আপনি যদি এটার আমি আসলে আলোচনা করব রাষ্ট্রের যে রাষ্ট্রের যে ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতার বন্টন করবেন। ঠিক আছে, এতটুকু ঠিক আছে। এটা মানে দ্বিতীয় অংশে ঠিক আছে। প্রথম অংশ নিয়েও একটু প্রশ্ন আছে। আমি প্রথম অংশের প্রশ্নগুলা আসলে দেখি। ক্ষমতা বিকেন্দ্রীকরণ হতে পারে। তো ক্ষমতা বিকেন্দ্রীকরণ হলে আপনি এটা দীর্ঘসূত্রিতা তৈরি হবে। দীর্ঘসূত্রিতা মানে কি? কিভাবে দেশ চলবে এটা আপনি সুনির্দিষ্ট কোনো কাঠামো ওইভাবে ঠিক করা একটু ডিফিকাল্ট। বিচার বিভাগকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে। বিচার বিভাগ তার মতো কাজ করবে এবং নির্বাহী বিভাগের মধ্যে আপনি একটা ভারসাম্য আনতে পারেন। কিভাবে আনতে হবে আমি বলে দিচ্ছি। ক্ষমতার বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার হতে পারে। এটা করবেই নিশ্চয়ই। রাজনীতিতে আ অস্থিতিশীলতার শঙ্কা আছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়। এই প্রক্রিয়ায় গেলে গণতান্ত্রিক যে ব্যবস্থা এটা আসলে প্রশ্নবিদ্ধ তৈরি হবে এবং অভিজ্ঞতার অভাব তৈরি হবে। বিভিন্ন প্রকার সমস্যা আছে। বিভিন্ন প্রকার একটা সাংঘর্ষিক সংঘর্ষিক একটা অবস্থা তৈরি হতে পারে। দেখেন এর এর বিকল্প আপনি কি করতে পারেন? এর বিকল্প আপনি ১ম এর দিকে বলছেন যে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের একটা ক্ষমতার ভারসাম্য আনবেন। এটা এটা না করে মনে করেন তারেক রহমান যদি এটা বলতেন যে প্রধানমন্ত্রী সে তার সে সব মন্ত্রীদের হেড। হেড হিসাবে সে তার যে দায়িত্ব যে সমস্ত মন্ত্রীদেরকে কন্ট্রোল করা, সমস্ত মন্ত্রীদেরকে জবাবদিহিতার মধ্যে আনা। এটা করার জন্য তিনি কি করতে পারেন? তিনি একটা মানে একটা আপনি কার্যকারী একটা ব্যবস্থা করতে পারেন। কার্যকারী একটা স্বচ্ছ একটা ব্যবস্থা করতে পারেন অথবা নির্বাহী বিভাগকে মনিটরিং করার জন্য সংসদে একটা উচ্চ পদস্থ যারা হচ্ছে এই মন্ত্রী যে আপনি যে এই নিম্নকক্ষ, উচ্চকক্ষ যেটার কথা বলছেন সেটা নিয়েও কথা বলব। যে এই নিম্নকক্ষ, উচ্চকক্ষের বিষয়ে আমাদের আলু রিয়াজ, আমি ওর যে আলু রিয়াজ বলি, আলী রিয়াজ না, আলু রিয়াজ। এই আলু বলছে যে উচ্চকক্ষে যারা থাকবে তারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে মানে তারা ইলেক্টেড হবে। তারাই সবকিছুই করবে। মানে আওয়ামী লীগ যদি ২০% ভোট পায় তাদের ২০% মানুষ ওখানে থাকবে। এটাই তার মূল বক্তব্য। মানে উনি মানে ওই যে আমি আগেও বলছি ভারতকে আমেরিকা কখনো আলাদা করে দেখবে না। সে তার পদ্ধতিগতভাবে যেকোনোভাবে ভারতের হাতে ছাড়বে বাংলাদেশকে। তো ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই মাল এখানে এসে কাজ করছে। ওইটা না। বাংলাদেশে যদি প্রতিটা ইনস্টিটিউশন যদি ডেভেলপ করতে হয়, আপনি যদি সংসদকেও কার্যকারী করতে হয়, তখন করতে হবে কি? সংসদের প্রতিটা মানুষ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ প্রতিটা মানুষ ইলেক্টেড হতে হবে। কোনো ওই যে মেয়েদেরকে বেশি সুবিধা দেওয়ার জন্য মানে একটা আসন দিবেন অথবা সংখ্যালঘুদের একটা আসন দিবেন। এইভাবে ভাই দেশ চলে না। দেশ ভিন্ন জিনিস। আলু রেয়াজ একটু পড়াশোনা করেন। পড়াশোনা করে এসে করেন। আপনি দেখেন আমি আসি আমাদের যে ৩১ দফা সেটায় আসি। আপনি নির্বাহী বিভাগের একটা উচ্চ পর্যায়ে যে আপনি যে উচ্চ পর্যায়ের কক্ষের কথা বলছেন আপনি এর পরেই বলবেন। যে এই উচ্চ কক্ষের থেকে আপনি একটা কমিটি করতে পারেন যারা সবসময় এটাকে মনিটরিং করবে। কে কোন সময় কোনটা করছে সেই বিষয়ে সে ওইটাকে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করবে। এভাবে করতে পারতেন। অথবা আপনি বর্তমান প্রযুক্তিতে আপনি একটা মানুষ কি করছে, তার কোথায় কি অন্যায় করছে, এই যে বাংলাদেশ থেকে শত, শত কোটি টাকা যে দুর্নীতি হলো, পাচার হলো এর জন্য এটা কি শেখ হাসিনা জানতেন না? অবশ্যই না। তিনি জানতেন। তার সজ্ঞানে স্বইচ্ছায় তিনি এই দুর্নীতিগুলা করছেন। এগুলাকে ধামাতে দেওয়ার জন্য এগুলা বলে লাভ নাই ভাই। তিনি স্বইচ্ছায় এগুলা করছেন এবং বাংলাদেশের যেই ইনস্টিটিউশন গুলো আছেন এরা প্রতিটা সবাই জানে যে এরা সজ্ঞানে করছে। ওইভাবে না ভাই। যদি আপনি প্রযুক্তি ডেভেলপ করেন, আপনি যদি করেন তো আপনার প্রতিটা বাংলাদেশ থেকে একটা টাকা বাইরে যেতে গেলে সেটা আপনার হিসাব থাকবে। এবং বাংলাদেশে কেউ কোনো জায়গা থেকে ঘুষ দুর্নীতি করে কোনো টাকা নিতে গেলে সেটার জন্য জবাবদিহিতা আনা সম্ভব শুধুমাত্র প্রযুক্তি নির্ভর। প্রযুক্তিকে যদি আপডেট করা যায়। আমি আশা করছিলাম বিএনপি বলবে আমরা প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক ব্যবস্থা আনবো। সেটার মাধ্যমে আমি এর পরেও আলোচনা করব। প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে আমি জবাবদিহিতা নিশ্চিত করব। এই যে দেখেন আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে ভারসাম্য আনার নাম করে আপনি অনেক মনে করেন বিচার বিভাগের ভারসাম্য আনতে যাচ্ছেন, বিচার বিভাগের ক্ষমতাকে একটু কমায় দিলেন। এটা কিন্তু তার আসলে ওইভাবে ভারসাম্য আনা সম্ভব হয় না। ওইভাবে সম্ভব না ভাই। আপনারা আসলে
আমি আশা করব, আমি আসলে বিএনপির এগেনস্টে বলছি না। আমি আশা করব বিএনপিরা আবার তাদের যেই ৩১ দফা আছে, ৩১ দফাকে রিভিউ এখানে ৪র্থ দফায় বলা হচ্ছে যে একটা প্রধানমন্ত্রী কখনো ২ টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমরা আসলেই এটার থেকে ভালো মানে মতামত আর কিছু হতে পারে না। এটা স্বাগত জানাই। তারেক রহমানের এমন উদ্যোগকে আমরা অবশ্যই স্বাগত জানাই। এটা খুবই ভালো পদক্ষেপ। এর থেকে ভালো পদক্ষেপ হতে পারে না। কিন্তু প্রেসিডেন্ট কি হবে? প্রেসিডেন্টের সম্পর্কে কিছু বলছেন না কেন? প্রেসিডেন্ট কি পরপর ৫ বার যে আব্দুল হামিদের মতো ৩টা নির্বাচন, খারাপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই হামিদের কারণে। এই প্রেসিডেন্ট নিয়ে কিছু বলবেন? বলেননি। ৫ নম্বরে বলা আছে বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে বিশিষ্ট নাগরিক ড্যাশ ড্যাশ পেশাজীবী ও রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী এর মাধ্যমে একটা উচ্চ পর্যায়ের আইনসভা গঠন করবেন। তো আ আসলে এটা কি গণতান্ত্রিক নাকি মঘের মুল্লুক? আপনি নিম্ন পর্যায়ের নিম্ন পর্যায়ে ৩০০ আপনি যে আসন করছেন, এটা মনে করেন ২ কক্ষ বিশিষ্ট আপনি সংসদ করলেন। নিম্ন কক্ষের যারা আছে সবাই নির্বাচিত এবং তাদের মাথার উপরে বসে আছে আমাদের সুশীল কুশীল। আমাদের যে কুশীল, যে পণ্ডিত যারা শেখ হাসিনাকে দালালি করছে, কোন কোন বুদ্ধিজীবী ২-১ জন, ২-৩ জন, ৪ জন, ৫ জন বুদ্ধিজীবী বাদে বাকিগুলা দেখান তো আমাদের সমাজে এমন কোন বুদ্ধিজীবী আছে কিনা যারা শেখ হাসিনার পা চাটেনি? এদেরকে নিয়ে আপনি উচ্চ কক্ষ বিশিষ্ট তার মানে এদেরকে লিড করবে তারা। আসেন না একটা সুন্দর দেশ গড়ি যেখানে প্রতিটা মানুষ, সে বিশিষ্ট মানুষ হোক, বিশিষ্ট শিক্ষাবিদ হোক, পেশাজীবী হোক, যেই হোক না কেন, সে সংসদের উপরে কোনো কিছু থাকলে সেখানেও নির্বাচিত হতে হবে। সেখানেও আমার মতামত, আমি যদি সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী হই, জনগণ যদি সব ক্ষমতার উৎস আপনাদের ভাষায় যদি হয়ে থাকে, তো তবে কেন উচ্চ পর্যায়ে নির্বাচন, উচ্চ পর্যায়ে যে কমিটি দেবেন, যেই থাকবে, সেখানে নির্বাচিত প্রতিনিধিরা আসতে পারবে না? এটা কি আসলেই গণতন্ত্র? এটা গণতন্ত্র না। আসলে দেখেন, আপনি করতে পারেন বিশিষ্ট নাগরিক, পেশাজীবী, যে মনে করেন আপনার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষামন্ত্রী ইচ্ছা করলে রাষ্ট্রের যাবতীয় ইউনিভার্সিটির ভিসি ও বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত অথবা যে কোনো ভাবে বিশেষ বাইরে আছে এরকম অনেক শিক্ষাবিদ, আমি যেহেতু শিক্ষা নিয়ে কথা বলছি, শিক্ষাবিদদের নিয়ে একটা কমিটি করতে পারেন। তিনি তার কাছ থেকে উপদেশ, আদেশ এবং সুপারিশগুলো নিতে পারেন। নিয়ে সেটা কার্যকর করতে পারেন, কিন্তু সেটা মন্ত্রণালয়ের অধীনে থেকে। আপনি মহাপণ্ডিত হয়ে যাননি এমন কোন বুদ্ধিজীবী যারা নির্বাচিত না, তাদেরকে আমরা সাধারণ জনতা কখনো কোনো উচ্চ পর্যায়ে দেখতে চায় না। দেখেন এর ফলে এই যে আপনারা যেই নীতিটা দিচ্ছেন না, এর ফলে এলিটবাদী আছে না, শেখ হাসিনার পা চাটতো, শেখ হাসিনার কাছে যে প্রশ্ন করার পরিবর্তে যে পা চাটতো না, যে বুদ্ধিজীবী নেত্রী আপনার বাপ আর আপনি মিলে বাংলাদেশটারে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি থেকেও পাল্লা দিয়ে চলছে, এরকম একটা ভাব দেখাইছিল। সেই এলিটবাদীরা আবার ক্ষমতায় আসার জন্য এই যে আলু রেয়াজ সহ মাল আছে না, এই মালদেরকে এখানে পুশ করা হচ্ছে। আপনারা আল্লাহর রস্তে একটু বিষয়গুলা পর্যবেক্ষণ করবেন। এই যে দেখেন, এই আপনি গণতান্ত্রিক, আমি বারবার বলছি, গণতান্ত্রিক প্রতিনিধিত্ব প্রতিটা সেক্টরে দরকার। বিশেষজ্ঞ শ্রেণী আসতে পারে, সেটা মন্ত্রণালয়ের অধীনে বিশেষ কাজের জন্য বিশেষজ্ঞ শ্রেণী হতে পারে। যেমন আমি যে শিক্ষা নিয়ে কথা বলছিলাম, শিক্ষার বিষয়ে আপনি প্রতিটা ইউনিভার্সিটিতে বাধ্যতামূলক পিএইচডি ডিগ্রি চালু করেন, যেখানে আমাদের সমাজের বিভিন্ন, যেমন মনে করেন ডায়রিয়া নিয়ে পিএইচডি করবে, সে করবে, সেখান থেকে রিসার্চ করবে কিছু সংখ্যক স্টুডেন্ট, সেই রিসার্চ অনুযায়ী আমাদের স্বাস্থ্য বিভাগ ওইটার কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই অনুযায়ী একটা ফিডব্যাক আসবে, সেই অনুযায়ী একটা ভালো আসবে। কিন্তু তাদেরকে উচ্চ পর্যায়ে বসায় দিয়া এটা আসলেই ভালো কাজ না। এবং পারস্পরিক যে তদারকি, সঠিকতা, এর অনেক প্রকারের ঝামেলা তৈরি হবে ভাই। এগুলা আপনারা একটু বোঝার ট্রাই করবেন। দ্বিতীয়ত আপনি বলছেন যে আপনার যে ৭ম দফা যে যে ৭০ অনুচ্ছেদ বাতিলের জন্য বিবেচনা করা হবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। তো পরীক্ষা নিরীক্ষা করে এটা কি আসলে পরীক্ষা নিরীক্ষা করার বিষয়? এটা না। দেখেন, পরীক্ষা নিরীক্ষা ৭০ অনুচ্ছেদ অটোমেটিক, ৭০ অনুচ্ছেদ থাকলে ওই সংবিধানকে গলা টিপে হত্যা করা হয়েছে। যেই
আপনি যে মূল চেতনার কথা বলছেন, ওইটার সাথে ৭০ অনুচ্ছেদ সম্পূর্ণ সাংঘর্ষিক। আসলে ৭০ অনুচ্ছেদে কি বলা আছে? যে আপনি যদি আপনার দলের এগেইনস্টে কোনো কথা বলে থাকেন, করে থাকেন, সেটা আসন পদ শূন্য বলে বিবেচিত হবে। এটা কোনো সংবিধানে থাকতে পারে না। এটাকে অটোমেটিক, এটা বিবেচনা করারও সুযোগ নাই। এটাকে আপনার অটোমেটিক ভাবেই বাদ দিতে হবে। ৭ নম্বর দফায় বলা আছে যে এখানে আপনি করবেন কি যে ব্যালটে ভোটের আপনার এই যে ইভিএম এর পরিবর্তে আনবেন, যে পেপার আনবেন। এটা আসলে সত্য, এটা ভালো, এটা প্রশংসনীয় কাজ। এটা আপনি যে বলছেন এটা প্রশংসনীয়। এটা আসলেই মানে দেখেন জার্মানিতেও এখনো ওল্ড স্কুলিং চলে। ওল্ড স্কুলিং বলতে পেপারে ভোট। কারণ এইটা আপনি যখন ইভিএম হাসিনা কেন ইভিএম করছে? ইভিএম এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করার সুযোগ হয়েছে। ইভিএম কেনার জন্য, করার জন্য অনেক পাচার করার সুযোগ হয়েছে। ভোটকে মানে ওর তো আসলে কোনো ভোট নাই। তো এই ভোটকে টেম্পারিং করা, করা এজন্য সে ইভিএম এর একটা আশ্রয় নিছিল। এটা দিয়ে আপনি যে আইন করবেন, এটা আসলে দেখেন, আমি আসলে সরি যে আপনি বিভিন্ন ব্যক্তির পরামর্শক্রমে আপনি আইন এই যে কমিশন করবেন, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আপনি আইন বাদ করবেন, তাহলে আমার সংসদের কাজ কি? শুধু কি বসে থাকা? সংসদে এমন মানুষদেরকে আপনি মনোনয়ন দেবেন যারা সংসদের আইন প্রণয়ন করতে পারে। এই যে মমতাজ যে গান গেয়ে গেছিল, এই গান গাওয়া টাইপের মানুষ আপনি নিয়োগ দেবেন না, এটাই আমাদের প্রত্যাশা। আপনার বাইরের থেকে লোক আনার দরকার নাই। ভাই, সংসদে একটা এমন একজন দেখেন, সংসদের কাজ হচ্ছে আপনি একটা নীতি নেবেন। সংসদের ওই যে হাতিনা মার্কা যেই সংসদ আছে না, এই সংসদের কাজ কি জানেন? এরা বলছিল যে উন্নয়নটাই সংসদের মানে একজন সংসদ সদস্যের কাজই হচ্ছে উন্নয়ন করা, অন্য কোনো কাজ না। উনি বিগ জিরো, উনি রাজনীতি বোঝে না, অর্থনীতি বোঝে না, সমাজনীতি বোঝে না। বাংলাদেশে যে কোনো প্রকারের সংসদ সাংসদ যারা আছে, সংসদ সদস্য, তাদের প্রধান কাজ হচ্ছে আপনার একটা নীতি সমাজে বাস্তবায়ন করা। যেই সংবিধান আছে সেই সংবিধানকে সংশোধন করা, তাকে উম যে মানে সমাজের যে আপনার যে দেশের চাহিদা, আপনার যে আসনের যে চাহিদা, সেই অনুযায়ী বিতর্কের মাধ্যমে একটা সংবিধান প্রণয়ন করা। আর সেই সেখানে যারা মতামত দিতে পারবে তাদেরকেই আমন্ত্রণ জানালে, আপনার এই যে বাইরের থেকে লোক এনে দক্ষ, নিরপেক্ষ এগুলা আনার কোনো দরকার হয় বলে আমরা মনে করি না। হ্যাঁ, এটাও ৮ নম্বর যে দফায় বলা আছে, সংকীর্ণ সংকীর্ণ রাজনীতিক দলীয়, এখানে খুব ভালো ভাষা ইউজ করা হয়েছে। রাজনৈতিক দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনি রাষ্ট্র, সংবিধান, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলা পুনর করবেন, রিভিউ করবেন এবং পুনঃপ্রতিষ্ঠান সংস্কার করবেন। কিন্তু এটা আসলে ভালো। কিন্তু দেখেন, আপনি এর থেকে যদি আরেকটু ভালোভাবে বলে বলেন যে এই দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানে আছে, যেমন বিচার বিভাগ, মনে করেন যে আপনি মনে করেন দুর্নীতি দুদকে ৪ টা বিভাগ বা সরি ৭ টা ৮ টা বিভাগ আছে। এই বিভাগগুলার মধ্য থেকে বিভাগীয় যারা কাজ করছে, যারা অভিজ্ঞ মানুষ, তাদের মধ্য থেকে যারা সৎ এই এই মানুষ তাদেরকেই নিয়োগ দেওয়া হবে এবং একটা কমিটি গঠন হবে। যে কমিটি আপনার সংসদের সদস্য, এরকম একটা কমিটি হবে। সেখানে ভোটাভুটি হবে। তাদের বিষয়ে তদন্ত হবে। কিন্তু তাদের বিষয়ে তদন্ত হবে এইজন্য সে কোন পার্টি সাপোর্ট করে। যেমন হাসিনা বিএনপি এবং জামাতের একজন যারা সাপোর্ট করতো, এরকম একজন মানুষকেও মানে কোনো প্রাতিষ্ঠানিক যেসব মানে ইনস্টিটিউশনাল যেই পদগুলা আছে, যেগুলা হচ্ছে আপনার কি বলে, আপনার যেগুলো হচ্ছে সাংবিধানিক পদ, সেই পদে কাউকে নিয়োগ দেয়নি। এমনকি সামান্য বিসিএস পরীক্ষা দিতে গেলেও পুলিশ যে তার বাসায় যে তদন্ত করতো, সে আসলে কোন দলের সাপোর্ট করে, তার দাদা কোন দলের সাপোর্ট করে, তার পরদাদা কোন দলের সাপোর্ট করতো, এইভাবে দেশকে ধ্বংস করে ফেলছে। ওই পদ্ধতি বাদ দেন, শেখ হাসিনার ওই পদ্ধতি আসলেই পচা, ওইটাতে গন্ধ বেরোইছে। ওই জন্য আমরা মানে সংস্কারের পক্ষে। কিন্তু আপনি এমন ভাবে করেন যে আপনি মনে করেন যে দুদকে সারা জীবন কাজ করছে, বিভাগীয় পর্যায়ে কাজ করছে, অনেক বছর ৩০ বছর পর্যন্ত কাজ করার অভিজ্ঞ আছে, তাকে বাদ দিয়ে আপনি নিয়োগ দিলেন করিমউদ্দিন সলিমউদ্দিন নামে একজনকে, আপনার সংসদে এসে করলো।
সংসদীয় কমিটি বললো যে কলিমুদ্দিনকে নিয়োগ দাও, কলিমুদ্দিন এখানে ভালো কাজ করবে। এইভাবে ভাই দেশ চলে না। আপনি যারা বিদ্যমান আছে, যারা আছে, ওদেরকে ওদের রুট লেভেল থেকে যে মানুষকে, আমি আমার বলার মূল কাহিনী হচ্ছে, যেই মানুষটা নিচের লেভেল থেকে কাজ করতে 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 উপরের দিকে যাচ্ছে, সে প্রতিষ্ঠানের কোথায় কি হচ্ছে সেটা তার নখদর্পণে, যে কারণে সে যেভাবে কাজ করতে পারবে, বাইরের থেকে একজনকে নিয়ে ওইভাবে কাজ করতে পারবে বলে আমরা যে বিচার বিভাগকে স্বাধীন করবেন মাজদার হোসেন মামলার রায়ের মাধ্যমে। তো আসলে জুডিশিয়াল কমিশন করবেন, করবেন, এগুলা আসলে বলা যতটা ইজি না, আপনারা কিছু মনে করেন না, আমি সরি, যতটা ইজি ততটা সহজ না। দেখেন প্রতিটা ম্যাজিস্ট্রেট এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় সে বিচার করে বেড়াচ্ছে। সে মনে করেন ইতিহাস, সারা জীবনে ইতিহাস পড়া একটা ছেলে ম্যাজিস্ট্রেট হলো, ম্যাজিস্ট্রেট হওয়ার পরে ২ মাস ৩ মাস একটা ট্রেনিং করে সে হচ্ছে একটা জায়গায় যেয়ে বিচার করে ফাইন করছে। এটা তার কাজ হতে পারে না। আপনারা নির্বাহী বিভাগকে সম্পূর্ণ এই যে ডিসির অধীনে যে ম্যাজিস্ট্রেটরা থাকে, এদেরকে কোনো বিচারের ক্ষমতা এদের হাতে দেওয়া কখনোই কাম্য হতে পারে না। এটা একটা রাষ্ট্রের জন্য না। নির্বাহী বিভাগ শুধুমাত্র কোনো অভিযোগ আসবে, সে অভিযোগকে করবে, বিচার বিভাগ এটাকে এটাকে মানে বিচার করবে। নির্বাহী বিভাগের হাতে বিচার বিভাগ তুলে দেওয়া, এটার থেকে খারাপ কাজ পৃথিবীতে নাই। এর জন্য হাসিনা যেই যে সংবিধান আছে ভাই, এটা ওইভাবে না। আপনারা সম্পূর্ণ ৩ বিভাগের, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ সহ যারা এই যে আইন বিভাগ যেটা আছে, এটার মধ্যে সুসমন্বয় করার জন্য করেন। কিন্তু এই দেখেন এটা আপনি করবেন, আসলে কি পারবেন? সম্ভব? আপনার ম্যাজিস্ট্রেটরা কি মানবে? ডিসিরা কি মানবে? আসলেও সম্ভব না। এখন কি মানে এর জন্য সুনির্দিষ্ট একটা পরিকল্পনা, সুনির্দিষ্ট একটা কাঠামো দাঁড় করাতে হয়। যে কারণেই আমরা বলছিলাম যে বর্তমান যে সংবিধান আছে, এই সংবিধানকে পুনর্লিখনের মাধ্যমে নতুন সংবিধান আসলে এগুলাকে আপনি ইনক্লুড করতে পারতেন। কার ক্ষমতা কোথায় কি আছে? যেমন দেখেন, এই যদি এই সংবিধান থাকে, তাহলে আমার যারা এই যে ভাই-বোন যারা মারা গেছে না? এই যারা মারা যাওয়ার পরে যে সরকারটা হয়েছে ডক্টর ইউনূস সরকার, এই সরকারই কিন্তু অবৈধ। এই সংবিধান যদি থাকে। সেজন্য আমরা সাপোর্ট করি নতুন করে বাংলাদেশ তৈরি হোক, নতুন বাংলাদেশ হোক। কিন্তু আমরা সেই সাপোর্ট করে লাভ কি বলেন? যারা আমাদের বিপ্লবের পরে আমাদের কাছে বিপ্লব এটা। আপনি গণ অভ্যুত্থান বলতে পারেন। অনেকে দেখলাম, একটা শিক্ষক দেখলাম বলছেন, গণ মানে বিপ্লব করতে গেলে আগে নাকি আপনার সুনির্দিষ্ট এজেন্ডা দিতে হয়। তো আবাল শিক্ষক, আমি আর গালি দিলাম না, আমার শিক্ষককে সম্মান করতে চাই। তো স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় কি আগে ঘোষণাপত্র আসছিল না আগে যুদ্ধ হয়েছিল? ওটা তাহলে গণ অভ্যুত্থান, ওটা যুদ্ধ, ওটা বিপ্লব না। আমাদের কাছে ভাই এই ২৪-এর এটা বিপ্লব। আমরা এটা বিপ্লব বলেই জানবো। আপনি যেভাবে ব্যাখ্যা করেন, যার পা চাটেন, আপনি চাটতে থাকেন। আমাদের কাছে এটা বিপ্লব, এবং আমরা চাই সংবিধান সংস্কার, সংবিধান পুনর্লিখন। আমরা চাই, যারা সাধারণ মানুষ আছে আমরা চাই। হ্যাঁ, তবে এটা করতে গেলে অনেক সমস্যা আছে। সেজন্য আগে দরকার ছিল সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমত। সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের মাধ্যমে আপনি এগুলা করতে পারতেন, কিন্তু করেননি। কে কে এর জন্য দায়ী? আমি এর পরে আরেকটা ভিডিও বানাবো। এর দায় কার? বিপ্লব কেন বেহাত হলো, এর দায় কার? এর নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ১০ নম্বরে বলা আছে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পরিষেবা, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন এর মানে সবকিছু সংস্কার করার জন্য আপনি অভিজ্ঞ, যোগ্য, অভিজ্ঞ, প্রাজ্ঞ এই প্রশাসনিক একটা কমিশন করবেন। ঠিক আছে, এটা খুবই ভালো উদ্যোগ। এটা আসলেই ঠিক আছে। কিন্তু মেধা, সৃজনশীলতা, দক্ষতা মাধ্যমে সামরিক, বেসামরিকে আপনি নিয়োগ দেবেন, পদোন্নতি করবেন, অথবা এটার ক্ষেত্রে কোনো প্রমোশন পেতে গেলে এটার একমাত্র মাপকাঠি বিবেচনা করবেন। সবই খুবই ভালো কথা। কিন্তু এর সাথে আরেকটু এড করলে আরেকটু সুবিধা হতো। সেটা হচ্ছে মানে যারা দুর্নীতিতে অভিযুক্ত, দুর্নীতি করছে অথবা কোনো প্রকার অন্যায় কাজের সাথে যুক্ত ছিল, তাদেরকে কিভাবে এখান থেকে বাদ দেওয়া যায়, কিভাবে এদেরকে পানিশমেন্টের আওতায় আনা যায়, কিভাবে এই টাইপের মানুষগুলাকে যখনই এই টাইপের কোনো কিছু প্রমাণ হবে, সাথে সাথে এদেরকে স্যাক করে নেওয়া যায়। মানে আপনি বাংলাদেশের সরকারি চাকরিজীবী মানে কি জানেন? আপনি দেশটাকে একটা চুক্তির মাধ্যমে আপনি পার্মানেন্টলি ওখানে সেটেল। আপনি অন্যায় করেন, এ করেন, ও করেন, আপনার কোনো সমস্যা নাই। আপনি বাংলাদেশের সবকিছু। এটা এভাবে দেশ চলতে পারে না। প্রশাসনিক যে সংস্কার কমিশন করবেন, সেখানে এর আগেও আরেকটা কমিশন করার দরকার ছিল। সেটা হচ্ছে একটা
পানিশমেন্ট। যারা শেখ হাসিনা সরকার তো একা একা কোনো কিছু করেনি। শেখ হাসিনা সরকার কি একা একা কোনো কিছু করছে? প্রশাসনের সব লোকজন এর সাথে জড়িত। প্রশাসনের প্রতিটা মানুষের হাজার হাজার কোটি টাকা। আপনি বলেন আজকে প্রশাসনের মানুষকে তাদের অর্থের হিসাব দিতে পারবে না ভাই। এই এদেরকে আগে বিচার, আগে আগে আপনি কোনো কিছু সাজাতে গেলে আগে যে খারাপ জিনিসগুলো আছে না, এগুলোকে বের করে দিতে হয়। বের করে ক্লিন করে ওইটাকে আগে ওই যে আপনার হারপিক দিয়ে ধুয়ে, যে হারপিক মজুমদার আছে না, ওই হারপিক দিয়ে ধুয়ে আগে কমপ্লিট করে মুছে মাসে তারপরে ভালো মানুষ নিয়োগ দেন। না হলে ভালো মানুষ ওখানে গেলে সে সিস্টেমে করাপশন করতে বাধ্য। সে বাধ্য। কারণ কি জানেন? অনেক সময় অনেক ওসি অথবা ডিসি এরা নিচের লেভেলে টার্গেট দেয়। আপনার প্রশাসনে যারা আছে এগুলা আপনারা সবাই জানেন, বাংলাদেশের প্রতিটা মানুষ জানে। টার্গেট দেয় 2 কোটি টাকা প্রতি 6 মাসে, 3 মাসে 2 কোটি, 3 কোটি, 5 কোটি এইভাবে জমা দিতে হবে। তো ও কি ওর বাপের জমি বেচে এনে দেবে জমা ওই ওই ডিসি কে, ওই ওসি কে? সে তো দুর্নীতি করতে বাধ্য। এটা তো আপনার প্রশাসনিক ভাবেই মানে স্বীকৃত দুর্নীতি। আমরা এমন একটা দেশ যে দেশে দুর্নীতি করলে তাকে আমরা প্রশংসা করি, বাবা তুমি দুর্নীতি করছো, হ্যাঁ ভালো করছো, তুমি মুজিব চেতনার বাস্তবায়ন করছো, হ্যাঁ মুজিব চেতনার বাস্তবায়ন করছো, তুমি আমার সবকিছু। এই চেতনার থেকে বের হন ভাই। দেশ সংস্কারের জন্য সবকিছু পূর্ণ পূর্ণ গঠন খুবই। 11 নম্বরে বলা হচ্ছে যে গণমাধ্যমের যেই শেখ হাসিনা যেই কালো আইনের মাধ্যমে গণমাধ্যমকে যেভাবে গলা টিপে ধরছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ, সেই শেখ মুজিবের এগেনস্টে কিছু বললে, শেখ মুজিব একজন গণতান্ত্রিক নেতা কিন্তু তার এগেনস্টে বাংলাদেশের কোনো জনতা, ছোট একটা বাচ্চা কি তার ফেসবুকে লিখলো যে কারণে তাকে আহ, জেলে নেওয়া হলো। এই টাইপের আইন বাদ দিয়ে মিডিয়া কমিশনের মাধ্যমে সৎ মানে ইকে আপনি সৎ যোগ্য মানুষকে একটা করবেন, মানে যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে ফেরত দেবেন। খুবই ভালো কথা, খুবই ভালো, খুবই এটা আসলে প্রশংসনীয়। এবং দেখেন সব থেকে সাগর রুনির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এটা পাবলিকালি সবাই জানে, কিন্তু ডক্টর ইউনূস সরকার কি এটা এই বিচার করতে পারতেন না? করেননি ভাই। কিন্তু কিছু করার নাই আসলে। আমরা আসলে কি করব আমরা জানি না। তো এটা আসলে খুবই ভালো উদ্যোগ, এটার বিপক্ষে আসলে যাওয়ার কোনো সুযোগ নাই। এক 12 নম্বরে বলা হচ্ছে যে দুর্নীতির ক্ষেত্রে কোনো আপোষ হবে না। এটা এর থেকে ভালো কিছু হতে পারে না। দুর্নীতির সাথে কোনো আপোষ নাই। যেই আমাদের দেশ থেকে শত শত কোটি টাকা পাচার হয়েছে, পাচার হওয়ার ফলে আপনি দেশ যে সংকটে পড়ে গেছে এর একটা শ্বেতপত্র পাবলিশ করবেন এবং এর সাথে দায়ী ব্যক্তিদের করবেন, সবই এখানে যে কথাগুলা বলছেন এর সাথে 100% একমত। কিন্তু আপনি এখানে ন্যায়পাল নিয়োগ করবেন, করবেন ও করবেন। ভাই এটা এটা হচ্ছে 2025 সাল। 2025 সালে ন্যায়পালের থেকে আপনার, আমি বারবার ফোকাস করছি, আপনি ডিজিটাল করেন, আপনি আপনার প্রপার ইনভেস্টিগেশন বাড়ান, অনলাইন ইনভেস্টিগেশন বাড়ান। আপনি যারা মনে করেন যে আপনি জার্মানিতে আপনি মনে করেন যে আপনি একটা দুর্নীতি করলেন, আপনি ব্যাংকের টাকা নিয়ে মেরে দিলেন, আপনি আপনার পরিবার আপনার 14 গোষ্ঠী সহ আর কেউ লোন পাবে না। আপনার মনে করেন যে যা বানানোর জন্য ওটা সমস্ত ব্যাংকেই ব্লক, এই নিয়ম করেন না কেন ভাই? যেমন জার্মানি, ইউরোপে বলা হয় সুফা, এই সুফার রেকর্ড রেকর্ড থাকে, আপনি যত প্রকারের টাকা দেবেন না অথবা কোনো প্রকারের ঝামেলা করলে তাদেরকে আপনি করবেন না, তাদের সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন, কোনো প্রকার চুক্তি, কোনো কিছুই করা যাবে না। এই প্রকারের একটা আইন করেন। এই ন্যায়পাল নিয়োগ করে তারপরে করে এগুলার থেকে দরকার হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করা, প্রতিটা টাকা কোথায় গেল তার হিসাব করা, প্রতিটা টাকার নজরদারি বাড়ানো। আপনি অনলাইন এটা বাড়াতে পারেন, প্রপার ডকুমেন্টেশন করতে পারেন। এইগুলাই ভাই আসল আসল কাজ। হ্যাঁ, আপনি যে কথা বলছেন পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য করবেন, হ্যাঁ এটা আমরা স্বাগত জানাই, এটাকে আসলেই খুবই ভালো কাজ। পাচারকৃত টাকা ফেরত আনবেন, আমাদের জনগণের টাকা ফেরত আসবে, এটার থেকে ভালো কাজ হতে পারে না। অবশ্যই ভালো কাজ, কিন্তু এটা অবশ্যই দীর্ঘমেয়াদী। এই দীর্ঘমেয়াদী কাজ অবশ্যই 5 থেকে 10 থেকে 12 বছর সময় লাগে। এই সময়টা আসলে থাকবে কিনা? হ্যাঁ, প্রসেস শুরু করা যেতে পারে। ডক্টর ইউনূস আশা করছি প্রসেস শুরু করবেন। কিন্তু প্রসেস শুরু করা যেতে পারে, আসলে আল্টিমেটলি আরো সময়ের প্রয়োজন এটাকে ব্যাক আনার জন্য। কারণ কেউ কোনো ব্যাংকে টাকা ঢুকলে তারাও সহজে টাকাটা ছাড় দিতে চায় না। অনেক
অনেক বড় ঝামেলা আছে এখানে, আইনগত ঝামেলা, অনেক দীর্ঘ প্রক্রিয়ার একটা ফল। তো এটা আসলে অতটা ইজি না। আমি যেখানে এখানে মেন যে কথাটা আমি বলতে চাচ্ছি সেখানে হচ্ছে আপনি ন্যায়পাল এ দুদককে শক্তিশালী করতে হবে এবং দুদকের অধীনে ডিজিটালাইজ, আপনি কেউ কোথায় কোনো দুর্নীতি করলে সেটা নাগরিক হোক, মানে আপনার প্রশাসনিক লোক হোক, হোক, সে যে অন্যায় করুক সাথে সাথে এটা অথরিটির কাছে অটোমেটিক রিপোর্টেড হয়ে যাবে, আপনার সব জায়গায় আপডেট হয়ে যাবে। কারণ চোরের বাচ্চাদের কখনো দেশে ভালো কিছু দেওয়া এটা আমরা কখনো সাপোর্ট করতে পারি না। যেই চোরের বাচ্চা হোক তাকে বিচারের আওতায় আনতে হবে। ১৩ নম্বরে বলা হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। এটা অবশ্যই ভালো। বাংলাদেশের যে গুম, খুন যেগুলো আছে এগুলো আসলে বিস্তারিত বলার দরকার নাই। গুম, খুন, টুন এগুলো যা হয়েছে আইনের শাসন আরকি প্রতিষ্ঠা করবেন। এটার জন্য আসলে দরকার হচ্ছে আগে প্রতিষ্ঠানগুলো, আইন বিভাগকে আরো অ্যাক্টিভ করা। আরো করা, যেমন যে অন্যায়কারী যে অন্যায় করছে সেও যাতে ন্যায় বিচার সে যাতে মানে তারও যাতে ন্যায় বিচার পেতে পারে সেটা নিশ্চিত করা। সেটা নিশ্চিত করা গেলে বাকিগুলো সবকিছু করা সম্ভব। ১৪ নম্বরে বলা আছে আপনি অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এখানে অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করবেন। এর লক্ষ্যে আপনি বিশেষজ্ঞ অর্থনীতিবিদ, আবার সেই একই কাহিনী কর্পোরেট বিভিন্ন প্রকার মানুষজন আনবেন। কেন? আপনার সংসদের যেই সংসদ সদস্য হবে, যেই মন্ত্রীরা হবে তারা কি অক্ষম? মানে কি আপনি কি তাদের কি জন্য রাখবেন? এই ৩০০ জন মন্ত্রী, ৩০০ জন সংসদ সদস্য থাকবে। এখন ৩০০ জন, আরো সুপারিশ হচ্ছে বলে ৫০০ জন। যেই উচ্চ পর্যায়ে, নিম্ন পর্যায়ে, যেই পর্যায়ে বলেন ৫০০ জন অথবা ৩০০ জন যে পর্যায়ে হোক না কেন, তো তাদের কি কাজে রাখবে? আপনি বিশেষজ্ঞ লোক আনতে হবে। এই বিশেষজ্ঞ লোকরাই আসুক না আমাদের সংসদে। এটা তো করছেন না ভাই। এটা করেন। এই বিশেষজ্ঞ মানুষ যারা আছে তাদেরকেই সংসদে নিয়ে আসেন। হ্যাঁ, ১৪ নম্বরে ১৫ নম্বরে বলা আছে ধর্ম, এটা আসলে ধর্ম যার যার রাষ্ট্র সবার, এটা হচ্ছে আসলে বলার কোনো কিছু নাই। এটা আসলে একটা রাষ্ট্রের যখন তৈরি হয় তখনই এটা অটোমেটিক তৈরি হয়। সেটা যদি রাষ্ট্র তৈরি হয়। আর সেটা যদি মুজিব ল্যান্ড তৈরি হয়, বাম্বু ল্যান্ড বা মুজিব ল্যান্ড তৈরি হয় সেটা হচ্ছে ভিন্ন প্রশ্ন। সেক্ষেত্রে ধর্ম যার যার উৎসব সবার, এই ধর্ম যার যার রাষ্ট্র সবার। শেখ হাসিনা এটাকে বানাইছিল ধর্ম যার যার উৎসব সবার। মানে কি বলবো, এটা হচ্ছে ভারতীয় বয়ান। হ্যাঁ, ভারতে এটা কার্যকর কারণ হচ্ছে ওদের মধ্যে সংঘর্ষ আছে, আমাদের মধ্যে ওইটা নাই। আমরা আমাদের বন্ধু বান্ধব যারা আছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা কখনো আমাদের কোনো বন্ধু বান্ধবকে আমরা হিন্দু বলে তাকে করি না। আমরা সবাই সে আমার বন্ধু এটা হিসাবে করি। মানে ওইভাবে আমাদের ক্ষেত্রে নাই। ভারতের ক্ষেত্রে আছে। ভারতের গরুর মাংস রাখার ক্ষেত্রে পিটাই মারা হয়। কিন্তু বাংলাদেশে শুয়োরের মাংস রাখলা, মানে মুসলিম ধর্ম অনুযায়ী শুয়োরের মাংস হারাম। এজন্য হিন্দুরা শুয়োরের মাংস খেলে আমরা কিন্তু কিছু বলে না। আমাদের একটা কেসও নাই যে শুয়োরের মাংস রাখার জন্য বাংলাদেশে একজন মানুষকে মারা হয়েছে, এরকম কোন রেকর্ড বাংলাদেশে নাই। এটা ভারতের প্রবলেম, আমাদের প্রবলেম না। তো এটা আসলে আলোচনা করার বিষয় না। ১৬ নম্বরে বলা আছে যে মুদ্রাস্ফীতির সাথে মানে মিলায়ে অ্যাডজাস্ট করে আপনি হচ্ছে শ্রমিকদের ভাতা, ন্যূনতম ভাতা নির্ধারণ করবেন। এটা আসলে খুবই ভালো উদ্যোগ, কিন্তু বাস্তবায়ন করা খুবই ডিফিকাল্ট। আপনি পাটকল শ্রমিক বলেন, বস্ত্র শ্রমিক, চিনিকল শ্রমিক সহ পোশাক শ্রমিক যারা আছে, এটা বাস্তবায়ন করা এতটা ইজি না। মালিক পক্ষকে মানে এর সাথে সমঝোতা করানো, কিভাবে এটা করবেন এটা সুনির্দিষ্ট পরিকল্পনা রাখা উচিত ছিল। তো এটা আসলে এটা আবার বিবেচনা করবেন কিভাবে করা যায় এটা। আপনি বলবেন যে কালকের থেকে নির্দিষ্ট বেতন কাঠামো এমন হবে, এটা শ্রমিক মানে মালিক পক্ষ কিভাবে নেবে, মালিক পক্ষ তার ট্যাক্সারের ক্ষেত্রে কি কি সুবিধা পাবে, এইসব বিষয়ে আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি। দ্বিতীয়ত বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে যে কালো আইন, ১৭ নম্বরে বলা আছে কালো আইনগুলা এগুলা বাদ দেবেন এবং যেই ইগুলা কুইক রেন্টালের যেই বিল করা আছে যে দায় মুক্তি আইন টাইন এগুলো সব বাদ দেবেন। সবই ঠিক আছে, কিন্তু এখানে যদি ১৭ নম্বরে যদি আপনি বলতেন যে ভারতের সাথে যতগুলা চুক্তি আছে সবগুলা রিভিউ করা হবে, আদানির সাথে যতগুলা চুক্তি আছে সবগুলা রিভিউ করা হবে, এটা মনে হয় আরো বেশি কার্যকারী হতো বলে আমার মনে হয়। আপনারা যাই হোক বিবেচনা করবেন, এটা আপনার দলের বিষয়। ১৮ নম্বর হচ্ছে যে আপনি সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনি একটা মানে সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার প্রাধান্য দেওয়া হবে। এখানে পারস্পরিক স্বার্থে বিভিন্ন প্রকার চুক্তি করবেন। সবকিছু ঠিক আছে। এখানে দেখেন সন্ত্রাসবাদ, জঙ্গি ও উগ্রবাদদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হবে। তো বাংলাদেশে তো আসলে ওই প্রকারের সন্ত্রাসবাদ ওরকম টাইপের নাই। হ্যাঁ, একটা সন্ত্রাসবাদ আছে, সেটা হচ্ছে ভারত। ভারত ও ভারতীয় বাহিনী, আওয়ামী এবং ভারতীয় বাহিনী। এই টাইপের একটা সন্ত্রাসবাদ আছে যেটার বিষয়ে করার দরকার ছিল ১ম এই।
এই বিপ্লবের প্রথমেই করার দরকার ছিল, আমরা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এখন কি হবে আমরা জানি না, কিন্তু এটার যে উদ্যোগটা নিছেন, যেটা করছেন, এটা ঠিক আছে, এটা এটা আসলে প্রশংসনীয়। কিন্তু এর পরিবর্তে যদি আমার মতামত, যদি আপনি বলতেন আমরা জাতীয় নিরাপত্তা কমিশন বা ন্যাশনাল সিকিউরিটি একটা কমিশন করব, যেটার আলোচনা করে সেটার যারা দেশের কোনো চুক্তি করবেন সেই চুক্তি জনগণের মানে ইসে প্রকাশ করা হবে, এবং ন্যাশনাল যে সিকিউরিটি ফোর্স আছে, ন্যাশনাল সিকিউরিটি ডিফেন্স ফোর্স, সেটার অধীনে আমরা সেটা থেকে পরামর্শ নিয়ে আমরা এরকম কিছু বাস্তবায়ন করব। দেখেন, রাজনীতিবিদদের অনেক ক্ষেত্রে অনেক জ্ঞান থাকে না, এটা স্বাভাবিক। রাজনীতিবিদ যে সব ক্ষেত্রে পারদর্শী হবে, মানে হবে, এরকম হওয়াটা ইম্পসিবল, এটা সম্ভব না। সব ক্ষেত্রে সে পারদর্শী হয় না। সেক্ষেত্রে দেখবেন রাশিয়া অথবা ভালো কোনো দেশ, যখন, মানে রাশিয়া ভালো দেশ না, কিন্তু এরকম কোনো দেশ যখন কোনো করে, যখন কোনো প্রেস ব্রিফিং করে, তার আশেপাশে দেখবেন দুইজন সেনাপ্রধান অথবা থাকে, তারা তাকে অ্যাডভাইস করে যে যখন নিরাপত্তার প্রশ্ন আসে, আরেকটা দেশের সাথে কোনো আসে, তখন নিরাপত্তার বিষয়গুলা মানে সেনাবাহিনীর থেকে একটা ডকুমেন্টেশন, একটা ওদের একটা পরামর্শ থাকে, ওইটা রাজনীতিবিদদের দ্বারা সম্ভব না। এটা এই কথাটা যদি আপনারা বলতেন, তো আমরা আরো বেশি খুশি হতাম। 19 নম্বরে বলা হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে প্রতিরক্ষা বাহিনীকে আপনি সুসংগঠিত করবেন, যুগোপযোগী করবেন, এবং সর্বোচ্চ মানে এটাকে আসলে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে রাখবেন। ঠিক আছে, এটা খুবই ভালো উদ্যোগ, আমরা স্বাগত জানাই। কিন্তু এটাকে আসলে সম্ভব কিনা এটা আরেকবার বিবেচনা করবেন। এটা আসলে খুবই ভালো উদ্যোগ, এটা করতে পারলে খুবই ভালো উদ্যোগ। তাহলে চলেন না, যে আমাদের জেনারেল যারা আছে, যারা সেনাবাহিনীর প্রধান হবে, তারা হচ্ছে মানে যারা আসার কথা তারাই আসবে, কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না, এরকম একটা করেন। আসলে ওইটা সম্ভব না। এটা যতটা বলা সহজ, এতটা করা সম্ভব না। 20 নম্বরে বলা আছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করবেন। সবই ঠিক আছে, সবই ভালো কথা। এখানে একটা জিনিস বলা আছে, মৃত্যু কারণ কিংবা আদালতের আদেশে শূন্য পদ না হলে স্থানীয় সরকারে কোনো প্রশাসক নিয়োগ করা হবে না। এইটার সাথে আমি আমার পার্সোনালি, এবং যারা আমাদের মতো একই ধারণায় বিশ্বাস করেন, তারা একমত হবেন না। আপনি যদি এটা এটা যদি আরেকটু সুন্দর করে বলতেন, যে কোন প্রকার দুর্নীতি, অপকর্ম সহ এরকম কোন প্রকার অপবাদ আসলে তদন্তের স্বার্থে তাকে ক্ষমতা থেকে, সেই স্থানীয় সরকার ক্ষমতা থেকে তাকে বহিষ্কার করা হবে। বহিষ্কার করে তাকে যতক্ষণ পর্যন্ত সে মানে প্রমাণিত না হয় সে নিরপেক্ষ, কোনো সমস্যা নাই, ততক্ষণ পর্যন্ত সেখানে প্রশাসক নিয়োগ দেওয়ার পক্ষে বলে আমাদের ধারণা। তখন সেখানে প্রশাসক নিয়োগ দিতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে। আপনি সে মৃত্যু অথবা আদালত, ভাই, বাংলাদেশের আদালত, শেখ হাসিনার আদালত আমরা দেখছি। শেখ হাসিনার আদালতে এমন কোন টাকা বাদে কোন আদালতের রায় হতো না। সেই আদালতের এরকম যদি হয়ে যায়, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আমাদের দাবি ছিল, আমাদের যেটা এখন আপনাদের সংস্কার, এখন অনেক কিছু আপনারা, এটা ফাইনাল না, আপনারা আরো করবেন আশা করি, যে আপনাদের বলা উচিত ছিল যে যে অপকর্ম, সব ঠিক আছে, সবই ঠিক আছে, আপনি তাদেরকে স্থায়ীভাবে ওখানে রাখতে যাচ্ছেন, সবই খুবই ভালো উদ্যোগ, কিন্তু এখানে যদি একটা কিন্তু লাগাই দিতেন, একটা বাট লাগাই দিতেন, কিন্তু যদি দুর্নীতির কোন প্রকার অপকর্ম এবং পার্শ্ববর্তী দেশের সাথে দেশের স্বার্থবিরোধী কোনো অপকর্মের সাথে লিপ্ত থাকার কোন প্রকার প্রমাণ পাওয়া যায়, তখন সাথে সাথে পদে প্রশাসক নিয়োগ দিয়ে বিবেচনা, মানে করা হবে। তো এটা আসলে আমাদের জন্য, আমরা যারা সাধারণ জনতা আছি না, আমাদের জন্য আমরা খুবই খুশি হতাম, বিশ্বাস করেন, এর থেকে খুশি আর হতো না, আপনার ভোটও বাড়তো। 21 নম্বরে বলা আছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রাখছে তাদেরকে স্বীকৃতি দেবেন। ঠিক আছে, খুবই ভালো কথা, খুবই সুন্দর কথা। তাদের মানে যারা মারা গেছেন শহীদদের তালিকা করবেন, এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করছেন সবকিছু তালিকা করবেন, মুক্তিযোদ্ধাদের ফান্ড দেবেন, সবই খুবই সুন্দর, খুবই ভালো লাগছে, এটা আসলে ভালো। কিন্তু এর সাথে যদি আরো অ্যাড করতেন, যারা দলীয় পরিচয় বাদে, আমি আবার রিপিট করি, দলীয় পরিচয় বাদে যারা যুদ্ধ অপরাধ করছিল, সেই সময় যারা ভারতের মানে সরি পাকিস্তান না ভাঙার মানে পাকিস্তানকে সহযোগিতা করছিল, খুন ও ধর্ষণের সাথে যুক্ত ছিল, তাদেরকে যারা সঠিক যারা অন্যায় করছে, যারা অপকর্ম করছে, সেই সব বিচারও করবেন। এটা এটা আমরা সাপোর্ট করতাম। হ্যাঁ, আপনি বিচার করেন, কিন্তু সেটা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে না, রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে সমস্ত
সমস্ত মানুষ যারা আছে, আপনি সংসদে একটা কমিটি করতেন, কমিটি করে সেই কমিটির অধীনে এই এটা যদি করতেন, আপনি করতে পারবেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনেও থেকেও এটা করা যায়। এটার অধীনে থেকে যারা যুদ্ধ অপরাধী এই আছে, এদেরকে বিচারের আওতায় আনা, এটারও জোর দাবি জানাচ্ছি। এবং যুব সমাজ নিয়ে অনেক কাজ করবেন, সবই খুবই ভালো কথা, খুবই ভালো উদ্যোগ। পুষ্টি নিয়ে কাজ করবেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানে চাকরিতে বয়সের সীমা নির্ধারণ করবেন। এগুলা আসলেই খুবই ভালো উদ্যোগ, আমরা স্বাগত জানাই এগুলাকে। 23 নম্বরে বলা আছে হচ্ছে নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন নিয়ে আপনি কাজ করবেন, এখানে নারীদেরকে স্থানীয় পর্যায়ে আসলে প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য কাজ করবেন। খুবই ভালো কথা, মানে খুবই ভালো উদ্যোগ। এর সাথে যদি আরেকটু এড করতেন, প্রতিটা দল যাতে কিছু সংখ্যক মানে 20% অথবা 25% অথবা 30% নারীদেরকে রাখতে হবে, এই টাইপের আইন করা হবে। এবং নারী ক্ষমতায়নের জন্য প্রতিটা দলের নারী উচ্চ পর্যায়ে, মনে করেন যে যে মানে প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বিএনপির স্থায়ী সদস্য এবং জামাতের কি আসলে সুরার সদস্য, এই টাইপের যেগুলো আছে, এখানে নারী প্রতিনিধিত্ব এত পার্সেন্ট থাকতে হবে। এগুলা যদি করা যায় তাহলে নারী প্রতিনিধিত্ব বাড়বে। এটার বিষয়েও আসলে আলোচনা করা যায় কিনা, এসব বিষয়ে সংশোধন করা যায় কিনা, তো এটার বিষয়ে আসলে কথা বলা উচিত। এবং শুধু আমি এর সাথে আরেকটা জিনিস, আমাদের যারা সাধারণ জনতা আছে, আমরা বসায় শুধু কোটার ভিত্তিতে সংসদে কোনো প্রতিনিধিত্ব দেখতে চাই না। যে 50টা কোটা আছে না, এই 50টা নারী কোটা, এটা মানে কি? এই নারীদের কাজ কি? এদেরকে শেখ হাসিনা করছে কি? যে কথা বলতে পারে না অথবা বাংলা করতে পারে না, এই টাইপের মানুষজনকে নিয়েও আপনার সংসদে বসানো হয়েছে, মানে আসনে। কি জন্য ভাই? কি জন্য? কোন কারণে? এটা তো নারীর ক্ষমতায়ন হয় না। এটা কোন কারণে? আপনার ওই যে ওরা কি সংসদে থাকলে আপনাদের মন ভালো থাকবে সেজন্য? তাদেরকেও নির্বাচিত হতে হবে। অনির্বাচিত কোনো ব্যক্তিত্ব, অনির্বাচিত কেউ কোনো ক্ষমতায় আসুক, এটাই আমরা চাই না। 24 নম্বরে বলা আছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে হ্যাঁ, শিক্ষা ব্যবস্থায় যে মানে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, মানে বিভিন্ন পর্যায়ে যে হয়েছে, এটার ক্ষেত্রে আপনি একটা মানে 5% বরাদ্দ করছেন। 5% না, এখানে 5% থেকে বেশি, আমার মনে হয় এখানে 10% শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ দেওয়া উচিত ছিল। এটাকে আরো বাড়াবেন বলে আশা করছি। এবং দেখেন, ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার জন্য ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হবে। এটা আসলে এটা যেসব দেশে আছে না, সেসব দেশে গণতন্ত্রগুলা ধ্বংস হয়ে যায়। দেখেন, একটা সংসদ মানে যারা বিভিন্ন পর্যায়ের যারা মানুষ আছে, তারা যারা নেতৃত্ব দেওয়ার মতো গড়ে ওঠে, তারা ওই টাইপের, মনে করেন একটা মানুষ, সে মনে করেন অর্থনীতির বিষয়ে আসি, একজন মানুষ অর্থনীতিবিদ হতে হলে সে যদি এমপি হতে হয়, সে অ্যাটলিস্ট অর্থনীতির ওই বিষয়ে কিছু একটা কাজ করছে, এই টাইপের এক্সপিরিয়েন্স মানুষজনই ওখানে আসা উচিত। এই যে আপনি যে ছাত্র রাজনীতি, আমরা সরি, ছাত্র রাজনীতিতে দেখেন বেশিরভাগ ক্ষেত্রে, আমি কোনো দলের নাম বলছি না, বেশিরভাগ ক্ষেত্রেই যারা 4th ক্লাসের স্টুডেন্ট, যারা ব্যাক বেঞ্চে বসা স্টুডেন্ট, এরাই হচ্ছে ছাত্র রাজনীতি করতো। কিছু আছে, কিছু ভালো আছে, কিছু আছে, সেটা ভিন্ন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছাত্র রাজনীতির দরকার নাই। ছাত্র রাজনীতি আপনি বলবেন হ্যাঁ ছাত্ররাই তো বিপ্লব করলো, না, ছাত্ররা বিপ্লব করেনি। এটা আপনি যদি বলেন, আপনি ভুলের মধ্যে আছেন। ছাত্ররা কোনো বিপ্লব করেনি। বিপ্লব কোথা থেকে হয়েছে আগে বোঝা শেখেন। বিপ্লব একটা, মনে করেন কেরাসিন অথবা পেট্রোল মাখানো কোন একটা জঙ্গলে কেউ একজন ম্যাচ টুকা দিয়ে বিড়ি খাইতে গেলেও ওখানে আগুন ধরে, এটাই স্বাভাবিক, এটাই হয়েছে। তো এখানে শুধু ছাত্ররা যারা আছে না, যারা দেখবেন, এই যে আপনাদেরকে একটা বাস্তব প্রমাণ দিই, সব মানে যেই সময় শেখ হাসিনা বলল রাজাকার, কে কে চাকরি পাবে, রাজাকারের সন্তানরা, তখন প্রথম সাউন্ড আসছিল বুয়েট থেকে। আজ সমন্বয়কদের মধ্যে কতজন বুয়েটের ছাত্র আছে বলেন তো? বলতে পারবেন না। ভাই, যারা রাজনীতি করে না এরকম মানুষজন বেশি অ্যাক্টিভ, এরা অনেস্ট, এরা বেশি অনেস্ট। হ্যাঁ, রাজনীতিবিদদের মধ্যেও যে সবাই খারাপ, ছাত্র রাজনীতি সবাই খারাপ, এটা বলতেও আমি করছি না। আগের রাজনীতি ভিন্ন ছিল, কিন্তু শেখ হাসিনার আমলে যত রাজনীতি করছে না, এটাকে ছাত্র রাজনীতিকে শেষ করে দিয়েছে। আর আমরা দেখেন, ইউরোপের প্রতিটা দেশ ছাত্র রাজনীতি নাই, আমেরিকায় ছাত্র রাজনীতি নাই। ভালো ভালো দেশে যাদের থেকে আপনারা গণতন্ত্র হাওলাত করছেন, সেখানে ছাত্র রাজনীতি নাই। আপনারা কেন ছাত্রদেরকে মানে
ক্ষমতা দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন। দেখেন ছাত্রদের ক্ষমতা দেওয়ার জন্য এখন ছাত্ররা বলছে 21 বছর সে সংসদ সদস্য মিনিস্টার টিনিস্টার হয়ে যাবে। মানে আগে পড়াশোনাটা শেষ কর। মানে একটা মানুষের স্বাভাবিক মানে মানে যেটা মেন্টাল ম্যাচুরিটি বলে সেটা আসতে গেলে 25 বছর। এই 25 বছরের অনেক গবেষণাপত্র আছে। 25 বছরের আগে এটা মেন্টাল ম্যাচুরিটি যেটা সেটা আসে না। তো এরা ওই যে ক্ষমতা আপনি দিয়ে দিচ্ছেন, এটা আগে বন্ধ করেন। এটা বন্ধ করার ব্যবস্থা করেন। যারা ছাত্র তাদের কাজ হচ্ছে তুই ছাত্র হিসাবে আগে তোর সেখানে সর্বোচ্চ পারফরমেন্স দেখা। তুই সেখানে ছাত্রত্ব আগে কমপ্লিট কর। কমপ্লিট করে ভালো মানুষ হয়ে তারপরে তুই রাজনীতিতে আয়। তখন সে অপকর্মগুলা করবে না। আর যখন মনে করেন যে দুর্নীতি করতে 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 একটা মাত্রায় যাবে না, তখন তার কাছে দুর্নীতিটাই খারাপ মানে ভালো মনে হবে। এইভাবেই একটা দেশ চলতে পারে না। দেখেন আপনি আপনি বলছেন স্বাস্থ্য সেবার একটা চালু করবেন সবার জন্য, বিনা চিকিৎসায় মৃত্যু নয়, এটা করবেন। এর জন্য আপনি স্বাস্থ্য সেবায় 5% বরাদ্দ দেবেন, 2526-এ বলছি। এই অনুযায়ী আপনি বরাদ্দ দেবেন। কিন্তু এটা আসলে এতটা ইজি না। এর জন্য আসলে দরকার কি অবকাঠামোগত আপনার একটা আপনি বাংলাদেশের একটা অঞ্চলে মনে করেন যে ঢাকা শহরের কোন অঞ্চলে কতজন মানুষ আছে এটাই আপনি জানেন না। আপনি কিভাবে ওটাকে ব্যালেন্স করবেন? কিভাবে ওটাকে কাকে কত টাকা কিভাবে চিকিৎসা দিচ্ছে? এটা করতে গেলে মানে স্বাস্থ্যের ক্ষেত্রে যারা আছে না ওরা টাকা মেরে মুরে সাপ সাপ করে ফেলবে। ওইটার আগে সুস্পষ্ট একটা কাঠামো দাঁড় করান। এটা কাঠামো দাঁড় করানো অনেক কঠিন। এটা আপনি ১ম মেয়াদে ১ম ৩-৪ বছর ৫ বছরে সম্ভব না। এটা অনেক কঠিন এবং এটা কিভাবে করা যায় এটার জন্য আমাদের পিনাকি দেওয়া আছে। যারা আছে এই নিয়ে কাজ করেন ভাই। এটা এত ইজি কাজ না। আপনি যেটা করছেন এটা এত ইজি কাজ, এত এত ইজি বলে আমাদের মনে হয় না। এটা অনেক বড় বিষয়। আচ্ছা, আমি আসি ৩১ নম্বরে। অনেক সময় নিয়ে ফেলছে আপনাদের। ৩১ নম্বরে জাতীয় মহাপরিকল্পনার মাধ্যমে শহর ও গ্রামের জমি যাতে নষ্ট না হয় এজন্য কার্যকারী একটা ব্যবস্থা গ্রহণ করবেন। আবাসন নীতি এগুলা ঠিকই আছে, সব ভালো, খুবই সুন্দর কথা। কিন্তু আমার পরামর্শ হচ্ছে এটা এইভাবে না করে যদি আপনি আপনি যদি এই যে মনে করেন যে আপনি বলতেন যে কৃষকের জন্য আমি কৃষি ব্যাংক থেকে ঋণের ক্ষেত্রে 2% ইন্টারেস্ট অথবা এরকম ইন্টারেস্ট বাদে মানে একটা লোনের ব্যবস্থা করব, যেখানে আমার কৃষক ওখান থেকে লোন নিয়ে কৃষি কাজ করে সে তার টাকাটা কোনো সুদ বাদে মানে ব্যাক দিতে পারবে। এটা গ্রামীণ ফোনের মতো বিজনেস না, এটা জনসেবা, রাষ্ট্র সেবামূলক একটা প্রতিষ্ঠান। তখন আমার কৃষি অটোমেটিক ডেভেলপ হবে। আপনি এই যে ক্ষুদ্র মানে আপনি যে ঋণ উদ্যোক্তাদের যে ঋণ, ওই ঋণের মাধ্যমে ওই ঋণ দিয়ে কৃষককে মোটিভেট করে আপনি মানে করতে পারেন এবং এটাকে তদারকির জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউশন যেটা আছে সেটার মাধ্যমে তদারকির ব্যবস্থা জোরদার করতে পারেন। বাংলাদেশ ওরকম আরো অনেক ইনস্টিটিউশন তৈরি করতে পারতেন যেটার মাধ্যমে কৃষকের ডেভেলপমেন্ট করানো অনেক সহজ ছিল। কিন্তু আসলে শেখ হাসিনা সরকার এরকম কোনো কাজ করেনি যে কৃষি উদ্যোক্তার নাম দিয়ে যত টাকা দেওয়া হয়েছিল না, যত টাকার ব্যবস্থা করা হয়েছিল তার বেশিরভাগ ক্ষেত্রেই সব মানে মেরে খায় এনেছে। দেখেন আমার দেশের কৃষকরা মাত্র ১৫-২০ হাজার টাকা বেতনের জন্য মালয়েশিয়া অথবা অন্য কোনো জায়গায় যেয়ে কাজ করছে। কিন্তু আমার দেশের কৃষককে এতই খারাপ? আমার দেশে যদি এই কৃষিকাজ ওরা যদি কৃষিকাজও করতো না, যদি ২০,০০০ টাকা প্রফিট সে ওখানে দেখতে পেত, সে তার সংসার সবকিছু ছেড়ে বাইরে যেত না। এগুলা আসলে আমি আশা করব এগুলাকে আপনারা ঠিক আছে, কিন্তু আপনারা আরো ডিটেইলস আরো কিভাবে বাস্তবায়ন করা যায়, কি, কি করা যায়, কোন টাইমের মধ্যে কিভাবে বাস্তবায়ন করবেন সুনির্দিষ্ট পরিকল্পনা সহ যদি দেন জনগণকে, তাহলে মনে হয় যে আমাদের জন্য মানে উপকার হয়। এটা আমরা তো জনগণ, আমাদের জন্য আসলে এটা মানে আমরা চাই যে আপনারা ভালো কিছু করেন এবং আমরা কথা বলছি। সরি, আমি আমি শুধুমাত্র আবার রিপিট করাই দিই। আমার কথা বলার উদ্দেশ্য বিএনপিকে আঘাত করা অথবা করা না। আমার কথা বলার উদ্দেশ্য শুধুমাত্র আপনারা মানে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের মানুষ যাতে একটু ভালো থাকে, দ্রব্যমূল্যের মানে ঊর্ধ্বগতি যাতে একটু কম হয়। যেমন আমাদের দেশের এখনকার যেই আইনমন্ত্রী যারা আইন উপদেষ্টা সরি অর্থ উপদেষ্টা আছেন, ইনারা ভ্যাট বাড়ায় বলেন যে না এটার জন্য তো জনগণের কোনো প্রভাব পড়বে না। এই টাইপের আবাল, এই টাইপের মাল এরা যাতে আর ক্ষমতার আশেপাশে না আসতে পারে, এদেরকে যাতে লাথি মেরে বের করা হয়, আমি সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, এই টাইপের মাল যাতে আমাদের জনগণের আশেপাশে না আসতে পারে
আর এই টাইপের মালকে কে আনছে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। ভবিষ্যতে ইনশাল্লাহ এদেরকে বিচারের আওতায় আনা হবে। এদেরকে কে ওই জায়গায় বসায়ছে। তো আমরা চাই আপনারা ভালো করেন। আপনাদের এগেইনস্টে না। এবং আপনি বলতে পারেন আমার আসলে রাজনৈতিক পরিচয় কি? আমি আসলে জনতার রাজনীতি করি। আপনি আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জাতীয় পার্টি করি না, জামাত করি না, কোনো দলের না। আপনি জনগণের পক্ষে হলেই আমাদের চ্যানেলে যোগদান করতে পারবেন। আমাদের সাথেই আপনি কথা বলতে পারবেন, আমাদের সাথেই থাকতে পারবেন। জনতার যেটা ভালো হয় সেটাই আমরা কথা বলবো। হ্যাঁ, আমি দায়বদ্ধ এই কারণেই, জনতার জন্য আমি দায়বদ্ধ সে কারণে আমি কথা বলছি। কি কারণে আমি দায়বদ্ধ? কারণ আমি যে টাকা দিয়ে পড়াশোনা করছি না, ওখানে প্রতিটা রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, কৃষিজীবী যারা ওই যে একটা রুটি কিনে খাইছে না, ওর মধ্যে ভ্যাট ছিল, সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করছি। আর আমি সেই টাকার সাথে বেইমানি করতে পারি না। সে কারণে আমি সত্যগুলা উপস্থাপন করি। আর আপনারা যদি কেউ বিএনপির লোক, যদি কেউ মনোক্ষুণ্ণ হয়ে থাকেন, আমি এটার এগেনস্টে বলছি না, এটার যাতে আরো ভালো করতে পারেন, আরো সুনির্দিষ্ট ভাবে কাঠামো দাঁড় করাতে পারেন, সেজন্যই আমার এই সমালোচনা ছিল। যদি কেউ কোনো প্রকারের মাইন্ড করে থাকেন তো আগের থেকে সরি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।